আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হামাস যথারীতি ক্ষমতার আসনে শক্তি হারাচ্ছে ইসরায়েল। রাস্তা থেকে আটা তুলে নিলেন গাজার নারী, চিৎকার করে আল্লাহকে দিলেন বিচার, হৃদয় বিদারক ভিডিও ভাইরাল। যত দ্রুত সম্ভব ইসরায়েল ছাড়ুন, এখনো সময় আছে। বিদেশিদের ইসরায়েল ছাড়তে বলল ইয়েমেন, বড় কিছু ঘটাতে যাচ্ছে হুথিরা। তাৎক্ষণিক প্রতিশোধ নিল রিয়াদ, ইসরায়েলকে উগ্রবাদী আখ্যা দিয়ে কড়া সমালোচনা সৌদির পররাষ্ট্রমন্ত্রীর। হুথির হামলায় বিপর্যস্ত ইসরায়েলের ভরসা কল্পবিজ্ঞানের লেজার ডিফেন্স। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ব্রিটেন, গড়ছে নতুন অস্ত্র কারখানা। বন্দর প্রতিরক্ষা জোরদারে সমুদ্রে পাকিস্তান নৌবাহিনীর মহড়া। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হামাস যথারীতি ক্ষমতার আসনে শক্তি হারাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের কিছু কর্মকর্তা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী, বিশেষ করে হামাসের উপর অভূতপূর্ব চাপ সৃষ্টির কথা বললেও ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন ইসরায়েলি মিডিয়া বিশ্লেষকরা। তারা বলছেন হামাস দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, ভেঙে পড়া কিংবা আত্মসমর্পণের কোনো লক্ষণ তাদের মধ্যে নেই। মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবের বিষয়ে হামাসের সাম্প্রতিক প্রতিক্রিয়ার জবাবে ইসরায়েলি ইয়েদিয়থ আরনোহত পত্রিকার বিশ্লেষক ওভি ইয়াসখারফ বলেছেন, হামাসের প্রতিক্রিয়া থেকেই বোঝা যাচ্ছে ইসরায়েলের দাবির কাছে মাথা নত করে হামাস যে তীব্র চাপের মধ্যে রয়েছে এবং পতনের কাছাকাছি এমন কোনো লক্ষণ তাদের মধ্যে নেই। ইরানি সংবাদ মাধ্যম ইসনার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বিশ্লেষক স্বীকার করে বলেছেন, আত্মসমর্পণ বা অস্ত্র হস্তান্তরের কোনো ইচ্ছাই হামাসের মধ্যে দেখা যায়নি। এই প্রসঙ্গে ইসরায়েলি দৈনিকটির আরেক বিশ্লেষক আসাফ মেদানি ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অত্যন্ত নাজুক বলে বর্ণনা করে বলেছেন, তার ভাষায় সমস্যা হলো ইসরায়েল আর মাসের পর মাস ধরে চলা অচলাবস্থা সহ্য করতে পারছে না। দেশটি এখন সামরিক ক্ষেত্রে দক্ষিণ ও উত্তরাঞ্চলে পুনর্গঠন কাজ, অভ্যন্তরীণ রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি, পশ্চিমা চাপ প্রভৃতি চ্যালেঞ্জের সম্মুখীন। আসাফ মেইদানি জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একমাত্র লক্ষ্য তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করা, যা চলমান সমস্যাকে আরো তীব্রতর করেছে। এই বিশ্লেষণগুলো এমন এক পরিস্থিতিতে করা হয়েছে যখন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনায় অচলাবস্থা অব্যাহত রয়েছে। এমনকি মার্কিন মধ্যস্থতা এখনো কোনো ফল এনে দিতে পারেনি। এদিকে সর্বশেষ মার্কিন প্রস্তাবের প্রতি হামাসের প্রতিক্রিয়া থেকে বোঝা যায় যে তারা স্থায়ী যুদ্ধবিরতি এবং অবরোধ প্রত্যাহারের উপর জোর দিলেও তেল আবিব এখন পর্যন্ত এই ধরনের শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। শনিবার সন্ধ্যায় হামাস ঘোষণা করেছে যে তারা গাজায় যুদ্ধবিরতির জন্য উইটকফের প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে, সেই সঙ্গে গাজায় ইসরায়েলি আগ্রাসনের স্থায়ী সমাপ্তি চেয়েছে। এদিকে গাজায় খান ইউনিসে রাস্তা থেকে কাঁদতে কাঁদতে এক নারীকে ময়লাযুক্ত আটা তুলে নিতে দেখা গেছে। তিনি আটার বস্তা না পাওয়ায় রাস্তায় পড়ে থাকা আটা নিজের বোরকায় নিতে থাকেন। ওই সময় তিনি চিৎকার করে আরব দেশগুলোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেন। সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে তিনি যে আটাগুলো তুলে নিচ্ছিলেন সেগুলো কোনোভাবেই খাওয়ার উপযোগী নয়। ওই নারীকে বলতে শোনা যায়, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, সবকিছু সুন্দরভাবে সমাধান করার ক্ষমতা তার আছে। এই সময় দখলদার ইসরায়েলকে উদ্দেশ্য করে এই নারী বলেন, তোরা আমাদের অভুক্ত রেখেছিস কুকুর। এরপর আরব দেশগুলোর বিরুদ্ধে বিচার দিয়ে তিনি বারবার বলতে থাকেন, আল্লাহর আরবদের বিচার করুক। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, দখলদার ইসরায়েল গাজায় অবরোধ আরোপ করে রাখায় জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলো দুর্ভিক্ষের ব্যাপারে সতর্কতা দিয়ে আসছে, যার চিত্র এখন ফুটে উঠেছে। বিশ্ব খাদ্য সহায়তা প্রোগ্রাম জানিয়েছে, দীর্ঘদিন অভুক্ত থাকা এসব ফিলিস্তিনি এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে গত 31 মে প্রায় 80টি ত্রাণবাহী ট্রাক থামিয়ে সেগুলো লুট করে নেন তারা। এসবের মধ্যে আজ রোববার ভোরের দিকে দখলদার ইসরায়েলি সেনারা রাফাতে ত্রাণ নিয়ে যাওয়া মানুষের উপর গুলি এবং ট্যাঙ্ক থেকে গোলা ছুড়ে। এতে অন্তত 39 জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন 220 জন। দখলদাররা গাজায় কোনো কিছু ঢুকতে না দেওয়ায় সেখানে হাহাকার পড়েছে। মানুষ একটু খাবারের আশায় জীবনের ঝুঁকি নিচ্ছেন।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চূড়ান্ত পর্যায়ে, তখন ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের ইসরায়েল ত্যাগের আহ্বান জানিয়েছে ইয়েমেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এবং সামনে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ইয়েমেনি কর্তৃপক্ষ বলছে, গাজায় মানবিক বিপর্যয় চলাকালীন সময়ে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলে বড় পরিসরে হামলার পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে ইসরায়েলে অবস্থানরত বিদেশি কোম্পানি এবং বিনিয়োগকারীদের এখনই দেশটি ছেড়ে যেতে বলা হয়েছে। তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব ইসরায়েল ছাড়ুন, এখনো সময় আছে। সম্প্রতি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। আন্তর্জাতিক ফ্লাইট সংস্থাগুলোকে এসব রুট ব্যবহার না করার ব্যাপারে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে হাইফা সমুদ্র বন্দরের দিকেও অবরোধ আরোপের ঘোষণা এসেছে ইয়েমেনের পক্ষ থেকে, যা ভবিষ্যতের বড় ধরনের সামরিক অভিযানেরই ইঙ্গিত দিচ্ছে। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে নতুন ধরনের মিসাইল ব্যবহারের প্রস্তুতি নিয়েছে তারা। এসব মিসাইল মাঝ পথে প্রতিহত হলেও ছিটকে গিয়ে বিস্তৃত এলাকায় ধ্বংসাত্মক আঘাত হানতে সক্ষম। ফলে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অকার্যকর হয়ে পড়বে বলেও দাবি করা হয়। ইসরায়েলের যেসব আকাশ ও সমুদ্র রুট দিয়ে দেশটিতে হামলা চালানো হয়, সেগুলোকে এখন যুদ্ধাঞ্চল হিসেবে ঘোষণা করেছে ইয়েমেন। সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট মাহদি আল মাসাদ এক বিবৃতিতে জানান, এসব রুট এখন অত্যন্ত বিপজ্জনক এবং সেগুলোর মাধ্যমে সামরিক অভিযান চালানো হবে। বিমান ও জাহাজ পরিচালনাকারী সংস্থাগুলোকে বিকল্প রুট ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি। ইসরায়েলি জনগণকে সরাসরি হুঁশিয়ারি করে আল মাসাদ জানান, নেতানিয়াহুর অপরাধী সরকার আর তোমাদের নিরাপত্তা দিতে পারবে না। বাংকারগুলো আর নিরাপদ থাকবে না। যতদিন গাজায় আগ্রাসন বন্ধ না হচ্ছে এবং ফিলিস্তিনিদের উপর অবরোধ তুলে নেওয়া না হচ্ছে, ততদিন প্রতিরোধ গোষ্ঠীগুলোর মিসাইল হামলা চলতেই থাকবে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বৈঠক করতে না দেওয়ায় দখলদার ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। রোববার পশ্চিম তীরের রামাল্লায় তার নেতৃত্বে কয়েকটি আরব দেশের মন্ত্রীদের ফিলিস্তিনিদের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করার কথা ছিল, কিন্তু ইসরায়েলি বাধায় আরব মন্ত্রীরা জর্ডানের আম্মানে বৈঠকে মিলিত হন। এরপর একটি বিবৃতি দেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দখলদার ইসরায়েলকে উগ্রবাদী হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া তারা শান্তি চায় না বলেও মন্তব্য করেন তিনি। প্রিন্স ফয়সাল বলেন, পশ্চিম তীরে আরব মন্ত্রীদের বৈঠক করতে না দিয়ে ইসরায়েল তার উগ্রবাদিতা এবং শান্তিপূর্ণ পথে সমস্যার সমাধান না চাওয়ার প্রমাণ করেছে। তাদের এই ঔদ্ধত্য মোকাবিলায় কূটনৈতিক প্রচেষ্টার যে ইচ্ছা আমাদের আছে, সেটি দ্বিগুণ হবে। সৌদির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জর্ডানের মন্ত্রীরা পশ্চিম তীরের রামাল্লায় যেতেন। যদি ইসরায়েলি বাধা টপকে তিনি সেখানে যেতে পারতেন, তাহলে 1967 সালের আরব যুদ্ধের পর পশ্চিম তীরে এটি সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হতো। দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছে, আরব মন্ত্রীরা পশ্চিম তীরে গিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে কথা বলতেন। এ কারণে বৈঠকটি না হতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সায়েন্স ফিকশনের কল্পনায় অস্ত্র যেন এবার বাস্তবে রূপ পেল। ইসরায়েল প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করলো লেজার ভিত্তিক এক আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হুথি ও হিজবুল্লাহর ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত তেল আবিব এখন আশ্রয় নিয়েছে এই অদৃশ্য লেজার শিল্ডে, যা আক্ষরিক অর্থেই চোখে দেখা যায় না। সম্প্রতি লেবাননের হিজবুল্লাহ ছোড়া 30 থেকে 40টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এই সিস্টেমের মাধ্যমে। দাবি তেল আবিবের, এটাই বিশ্বের ইতিহাসে প্রথম যুদ্ধক্ষেত্রে সফলভাবে ব্যবহৃত লেজার অস্ত্র। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী প্রকাশ করেছে যে বহু বছর গবেষণা ও উন্নয়নের পর তারা আয়রন বিম নামক লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত করেছে এবং এবার বাস্তব যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট ও টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী আয়রন বিম মূলত স্বল্প পাল্লার রকেট, ড্রোন এবং মিসাইল ধ্বংস সক্ষম। প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এই প্রযুক্তির খরচ অনেক কম। একটি মিসাইল প্রতিহত করতে যেখানে আয়রন ডোম ব্যবস্থায় গড়ে $500 ব্যয় হয়, সেখানে লেজার অস্ত্র দিয়ে তা সম্ভব মাত্র কয়েক ডলারে। লেজার প্রতিরক্ষা ব্যবস্থাটি একাধিক ধাপে কাজ করে। প্রথমে রাডার হুমকি শনাক্ত করে, এরপর সেটিকে লক্ষ্য করে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ লেজার নিক্ষেপ করা হয়। এটি সম্পূর্ণ অটোমেটিক এবং টার্গেট নিখুঁতভাবে ধ্বংসে সক্ষম। এমনকি শত্রুপক্ষ সহজে বুঝতে
পারে না কোথা থেকে এই আঘাত এসেছে। নেতানিয়াহু প্রশাসন এতদিন এই বিষয়ে মুখ না খুললেও হুথি ও হিজবুল্লাহর ক্রমাগত আক্রমণে বাস্তব প্রয়োগ শুরু করেছে আয়রন ডোম। এটির মাধ্যমে খরচ কমিয়ে আনার পাশাপাশি প্রতিপক্ষের ওপর প্রযুক্তিগত দাপট দেখানোর সুযোগও পাচ্ছে ইসরায়েল। অস্ত্রের জগতে এটি নিঃসন্দেহে এক যুগান্তকারী মোড়, যেখানে কল্পবিজ্ঞান এখন বাস্তব প্রতিরক্ষার হাতিয়ার। যুক্তরাজ্য এখন থেকে সম্ভাব্য যে কোনো যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকবে বলে ঘোষণা দিয়েছে। এই লক্ষ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে 6টি বোমা ও বিস্ফোরক কারখানা নির্মাণের ঘোষণা দিয়েছে। প্রতিরক্ষা সচিব জন হিলি আগামীকাল সোমবার এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। পরিকল্পনা অনুযায়ী কামানের শেল ও বিস্ফোরকের উৎপাদন ক্ষমতা বাড়াতে 150 কোটি পাউন্ড ব্যয় করা হবে। দেশটির সাবেক সামরিক প্রধানদের লেখা প্রতিরক্ষা পর্যালোচনা ভিত্তিতে এসব পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর দেশটির সামরিক কর্মকর্তারা সতর্ক করেন প্রতিরক্ষা খাতে যুক্তরাজ্যের অনেকগুলো সীমাবদ্ধতা রয়েছে। দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে যে পরিমাণ সামরিক সরঞ্জাম প্রয়োজন সেটার ঘাটতি রয়েছে। তাদের এই সতর্কতার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে দেশটির মন্ত্রীরা একটি কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা ও প্রকাশ করবেন, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে। এই পর্যালোচনার একটি মূল পদক্ষেপ হবে সামরিক সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে সর্বদা প্রস্তুত নীতি গ্রহণ করা, অর্থাৎ সম্ভাব্য যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকা এবং সামরিক সরঞ্জাম সহ সব ধরনের অস্ত্র সমৃদ্ধ থাকা। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি জানান, ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া শিক্ষার পর এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিতে গিয়ে ব্রিটেনের অস্ত্রের মজুত কমে গেছে। এর আগে দেশটির মন্ত্রীরা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সতর্ক করেছিলেন, একটি বড় সংঘাতে জড়িয়ে পড়লে দেশটির সেনাবাহিনী মাত্র 6 মাসের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। বন্দর প্রতিরক্ষা জোরদারে সমুদ্রে 2 দিন ব্যাপী মহড়া করেছে পাকিস্তান নৌবাহিনী। রবিবার এই মহড়া শেষ হয়। পাকিস্তান নৌবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে বলা হয়েছে, দেশের নৌবন্দরগুলোতে অপ্রচলিত হুমকি মোকাবেলার বিষয়টি মাথায় রেখে 2 দিন ব্যাপী মহড়া আয়োজিত ছিল। আজ তা সফলভাবে সম্পন্ন হয়েছে। আরো বলা হয়, মহড়ার মূল উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ নৌ স্থাপনাগুলো রক্ষার পদ্ধতি এবং কৌশলগুলো যাচাই করা, রক্ষা পদ্ধতি ও কৌশল উন্নত করা। পাক নৌবাহিনীর তথ্য মতে সমন্বিত অভিযান অনুশীলনের মহড়ায় পাক মেরিন, এসএসজি, নৌ ও বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট সমন্বিত অভিযানে অংশগ্রহণ করে। এতে অপ্রচলিত হুমকি ও আক্রমণ মোকাবেলায় অংশগ্রহণকারী বাহিনীর মধ্যে যোগাযোগ এবং দ্রুত প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা আরও উন্নত করার উপর জোর দেওয়া হয়। মহড়া চলাকালীন কমান্ডার কোস্ট রিয়ার অ্যাডমিরাল ফয়সাল আমিন বিভিন্ন বন্দর পরিদর্শন করেন এবং মহড়ার বিভিন্ন পর্যায়ে পর্যবেক্ষণ করেন। তিনি অংশগ্রহণকারী ইউনিটগুলোর পেশাদারিত্ব এবং পারস্পরিক সমন্বয়ের প্রশংসা করেন। জোর দিয়ে বলেন যে দেশের বন্দর এবং নৌ সুযোগ সুবিধাগুলোর সুরক্ষা কেবল জাতীয় নিরাপত্তার জন্যই নয়, বরং অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। এই মহড়া প্রতিফলন ঘটায় যে পাকিস্তান নৌবাহিনী সর্বদা সব ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত এবং দেশের সামুদ্রিক সীমান্ত রক্ষার জন্য ধীরে ধীরে তাদের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হামাস যথারীতি ক্ষমতার আসনে শক্তি হারাচ্ছে ইসরায়েল। রাস্তা থেকে আটা তুলে নিলেন গাজার নারী, চিৎকার করে আল্লাহকে দিলেন বিচার, হৃদয় বিদারক ভিডিও ভাইরাল। যত দ্রুত সম্ভব ইসরায়েল ছাড়ুন, এখনো সময় আছে। বিদেশিদের ইসরায়েল ছাড়তে বলল ইয়েমেন, বড় কিছু ঘটাতে যাচ্ছে হুথিরা। তাৎক্ষণিক প্রতিশোধ নিল রিয়াদ, ইসরায়েলকে উগ্রবাদী আখ্যা দিয়ে কড়া সমালোচনা সৌদির পররাষ্ট্রমন্ত্রীর। হুথির হামলায় বিপর্যস্ত ইসরায়েলের ভরসা কল্পবিজ্ঞানের লেজার ডিফেন্স। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ব্রিটেন, গড়ছে নতুন অস্ত্র কারখানা। বন্দর প্রতিরক্ষা জোরদারে সমুদ্রে পাকিস্তান নৌবাহিনীর মহড়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।